আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হইলাম নতুন একটা টপিক নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করতেছেন। আচ্ছা, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক আজকের কেস স্টাডিতে। আচ্ছা, তো আজকে আমরা আগে একটা কেস দেখব, দেন ওই কেস বেসড আমরা পড়াশোনা করব, মানে যে ডায়াগনোসিসটা আসবে আর কি। তো আজকের কেসে হচ্ছে আমাদের কাছে 12 বছর বয়সী একজন মেয়ে পেশেন্ট আসছে। নাম হচ্ছে আয়েশা এবং আম, সে হচ্ছে গত 3 দিন ধরে এক্সেসিভ থার্স্ট মানে পিপাসা, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন মানে ইউরিনেশন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, আর হচ্ছে ওয়েট লস হচ্ছে 4 কেজি ওয়েট লস হয়েছে। যদিও কি আছে, অ্যাপাটাইট আছে, মানে তার ক্ষুধা লাগে, তার খাই, তারপর ওয়েট লস হচ্ছে, সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন তো আছেই, আবার হচ্ছে এক্সেসিভ থার্স্ট আছে। আচ্ছা, ঠিক আছে। দেন তার মা কিছু রিপোর্ট করলো আমাদেরকে, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে, নশিয়া আছে, ভমিটিং আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, পেটে ব্যথা আছে, এবং এগুলো শুরু হয়েছে গতকাল থেকে। ঠিক আছে, এর আগে ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে আয়েশা অ্যাপিয়ার্স লিথার্জিক, তাকে টায়ার্ড দেখাচ্ছে, সাথে ডিহাইড্রেটেড, মানে কি বলে, ডিহাইড্রেশন আছে, ডিহাইড্রেশনের বাংলা জানি না, ভুলে গেছি। আর হচ্ছে ড্রাই মিউকাস মেমব্রেন ড্রাই অ্যান্ড সান ক্যান আই। ওকে। তো আম, আমরা পেশেন্ট হিস্ট্রি থেকে যা যা বুঝলাম, এখানে আয়েশার হচ্ছে যেহেতু এক্সেসিভ থার্স্ট আছে, তার মানে পলিডিপসি আছে, আর ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, পলিইউরিয়া আছে, আর হচ্ছে কি ইনক্রিজ অ্যাপাটাইট, পলিফেজি আছে। তো আমরা মোটামুটি এখান থেকে কিছুটা আন্দাজ করতে পারতেছি কি হইতে যাচ্ছে, পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেজিয়া। ওকে। দেন লিখলো হচ্ছে ওয়েট লস। ওকে, ওয়েট লস হচ্ছে, ওয়েট লস অনেক কারণে হইতে পারে, যেমন হচ্ছে যে কোনো ক্রনিক ইনফ্লামেশনে ওয়েট লস হয়, তারপরে হচ্ছে কার্সিনোমাতে ওয়েট লস হয়। ঠিক আছে, আবার হচ্ছে ডিহাইড্রেশন হইলো, ডায়রিয়া হইলো ওয়েট লস হয়। তো যাই হোক, আচ্ছা, তার ওয়েট লস আছে সাথে, আর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন আছে, নশিয়া ভমিটিং আছে। ওকে। সাথে তাকে লেথার্জিক দেখাচ্ছে, তার মানে পেটিক বলতে পারি আমরা। আর ডিহাইড্রেশন আছে। ঠিক আছে, ডিহাইড্রেশন আছে কেমনে বুঝলাম, ড্রাই মিউকাস মেমব্রেন, যেমন হচ্ছে টাং ড্রাই থাকবে, পোর্সেন থাকবে। দেন হচ্ছে সানকেন আই বললেই আমরা মোটামুটি বুঝে যাই যে এখানে হচ্ছে ডিহাইড্রেশন আছে। ঠিক আছে, আমরা নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন পড়ছি মেডিসিন ওয়ার্ডে, বা আমরা যারা ওয়ার্ড করছি তারা। সো আজকের কেস অনুযায়ী আমরা আগে লিখি কি কি আছে এখানে, কি কি ফাইন্ডিংস পাইলাম আমরা। প্রথমত পাইছি হচ্ছে পলিডিপসিয়া, দেন পলিইউরিয়া, দেন পাইলাম পলিফেজিয়া, যে তাহলে পলিফেজিয়া, ইনক্রিজ অ্যাপাটাইট। আমাদেরকে তো পেশেন্ট সরাসরি পলিফেজিয়া বলবে না, আমাদেরকে ইনক্রিজ অ্যাপাটাইট বা ক্ষুধা বেড়ে গেছে এরকম বলবে। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। আচ্ছা, কোনো কোনো ওয়াশরুমে যাওয়া লাগে। দেন হচ্ছে এক্সেসিভ থার্স্ট, মানে পিপাসা বেড়ে গেছে, যেটাকে আমরা ক্লিনিক্যালি বলি পলিডিপসিয়া। ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়েট লস হয় পেশেন্টের, 4 কেজি ওয়েট লস হয়েছে, তার মানে ওয়েট লস। লিখলাম। এরপরে কি দেখতে পাই, এরপরে হচ্ছে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। কেমন? নশিয়া, ভমিটিং অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন।
আচ্ছা, এরপরে হচ্ছে লেথার্জিক মানে ফেটিক ডিহাইড্রেশন। ওকে, লেথার্জিক ডিহাইড্রেশন। তো এগুলো হচ্ছে আমাদের পেশেন্ট হিস্ট্রি থেকে পাওয়া ফাইন্ডিংস। এখানে আমরা একটা ট্রায়াড দেখতে পাচ্ছি। এই যে এই তিনটা জিনিসকে বলা হয় ক্লাসিক ট্রায়াড অফ ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? তাহলে পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিফেজিয়া, এই তিনটাকে বলা হয় ক্লাসিক ট্রায়াড অফ ডায়াবেটিস মেলাইটাস। তো আমরা পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া বললেই মোটামুটি বোঝা যায় যে এটা ডায়াবেটিস মেলাইটাস। তো এখানেও তাই। আর যেহেতু দেখতে পাচ্ছি পেশেন্ট লেথার্জিক, আর হচ্ছে কি ওয়েট লস হচ্ছে, পলিউরিয়া আছে, পলিডিপসিয়া আছে, পলিফেজিয়া আছে, সো আমাদের ডায়াগনোসিস মোটামুটি ডায়াবেটিস মেলাইটাস বা ডিএম। আচ্ছা, তাইলে ডায়াবেটিস মেলাইটাস। এখন ডায়াবেটিস মেলাইটাসের আবার ক্লাসিফিকেশন আছে, তাই না? ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, এগুলো হচ্ছে মেজর ক্লাসিফিকেশন। আদার্স কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে আমাদের মায়েদের চাইল্ড বেয়ারিং সময়ে হয়, প্রেগন্যান্সিতে হয়, ঠিক আছে? তো এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর আছে হচ্ছে কিছু কী বলে প্যানক্রিয়াটিক প্রবলেমের কারণে, যেমন সিস্টিক ফাইব্রোসিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অথবা হচ্ছে প্যানক্রিয়াটিক স্টোন যদি থাকে, ফাইব্রোসিস হয়ে গেলে, ঠিক আছে? এসব কেসে আমরা পাইতে পারি, অথবা কোনো কার্সিনোমা থাকলে যেটা সিক্রেশন বেড়ে যায়, তো এসব কেসে থাকতে পারে। আর হচ্ছে কোথায়, হ্যাঁ, হরমোনাল, যেমন হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে গেলে, যেমন হচ্ছে জাইগান্টিজম, এরপর হচ্ছে অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম, এরপর হচ্ছে হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিস, এগুলো তো আমরা দেখতে পাই। আবার হচ্ছে কিছু বায়োলজিক্যাল কজ আছে, যেমন হচ্ছে কক্সেকি ভাইরাস বি, দেন হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, আর হচ্ছে রুবেলা ভাইরাস, আর মামস। এগুলার কারণে হচ্ছে আমাদের ইনসুলিন, প্যানক্রিয়াটিক বিটা সেল নষ্ট হয়ে যায় বা ইনসুলিন সিক্রেশন কমে যায়। তো এগুলো আমরা অনেকগুলা জানলাম ডায়াবেটিস মেলাইটাসের কজ। আরও আছে, যেমন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, দেন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা আছে, দেন হচ্ছে সেকেন্ডারি হিমোক্রোমাটোসিস আছে। সো অনেকগুলা কারণ আছে, তবে আমরা মেইনলি দুইটা বিষয় নিয়ে পড়বো। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ওকে, তাইলে টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 ডিএম আর টাইপ 2 ডিএম। আচ্ছা, তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রধান যেটা পার্থক্য সেটা হচ্ছে টাইপ 1 যে ডিএম আছে সেটা ইয়ং এজে হয়, ঠিক আছে? মেইনলি হচ্ছে 5 থেকে 20 বছরও বলে, অনেক জায়গায় 15 বছর লিখছে। তাইলে 5 থেকে 15 বছরে হয়, আর এটা নর্মালি হচ্ছে 35 ইয়ার প্লাসে গিয়ে হয়, ঠিক আছে? 35 বছর পরে হয়, অথবা 35 বছরের পরে হয়। তো তাইলে আমরা এই যে উপরের কেসে দেখলাম যে মেয়েটা আসছে আয়েশা নামের, ওর বয়স হচ্ছে কয় বছর? 12 বছর, তাই না? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি ধরে নিতে পারি হচ্ছে সে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট। আরও অনেকগুলো ফাইন্ডিংস আছে, তা আমি যখন টাইপ 1 টাইপ 2 পড়ানো শেষ হবে তখন একসাথে আলোচনা করব। তো আজকে জাস্ট হচ্ছে এই এজটা লেখার কারণ হচ্ছে এই যে পেশেন্টটা কোন টাইপে পড়ছে সেটা অনুযায়ী আমরা ওই ডিজিজটা স্টাডি করা। সো আমরা বলতে পারি সে মোটামুটি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট। সো আমরা তাইলে এখন করব টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1 ডিএম। ওকে, আচ্ছা,
এখন আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ টাইপ 1 ডিএম, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কী জিনিস। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে অ্যান অটো ইমিউন condition where own beta cell of pancreatic islets leading to absolute ইনসুলিন ডেফিসিয়েন্সি। মানে এটা হচ্ছে বোর্ডের একটা অটো ইমিউন কন্ডিশন, যেখানে আমাদের ইমিউন সিস্টেম, মানে আমাদের যে বলা যায় আমাদের বডির প্রোটেক্টিভ যে সেল ডব্লিউবিসি অথবা কি বলা যায়, সেনাবাহিনী বলা যায় যদি উদাহরণ হিসেবে দিই, তাইলে হচ্ছে ইমিউন সিস্টেম আমাদের বডির ওন বিটা সেল ও প্যানক্রিয়াটিক আইলেটসকে অ্যাটাক করবে। আমাদের প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন পোর্শন আছে ওখানের যে বিটা সেল আছে, বিটা সেলকে অ্যাটাক করবে এবং বিটা সেলকে নষ্ট করে দিবে, যার কারণে বিটা সেল আর ইনসুলিন সিক্রেশন করতে পারে না এবং অ্যাবসোলুট ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, সত্যিকারের ইনসুলিন ডেফিসিয়েন্সি। ওকে, আচ্ছা, তাইলে এটা হচ্ছে কথা। এখন যারা ছোট আসছো তোমাদের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি, অটো ইমিউনিটি। আচ্ছা, নর্মালি আমাদের ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে ফরেন পার্টিকেল থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করা, যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, এগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করা। অথবা আমাদের দেশের সেনাবাহিনীর কথা যদি বলি, তাইলে সেনাবাহিনী কেন থাকে, বিজিবি কেন থাকে, মানে ডিফেন্স ফোর্সটা কেন থাকে, যেন ফরেন অ্যাটাক থেকে দেশকে বাঁচাইতে পারে, ঠিক আছে। তো এখন অটো ইমিউনিটি হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমাদের বডির সোলজারগুলা, মানে ডব্লিউবিসি, সে বডির একটা ওন পার্টকে অথবা সেলফ কোনো পার্টিকলসকে ফরেন হিসেবে ভাবে এবং অ্যাটাক করে ওই জিনিসটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। এখন ওই জিনিসটা তো আমার বডির জন্য ভ্যালুয়েবল, ইম্পর্ট্যান্ট, এটার তো ফিজিওলজিক্যাল ফাংশন আছে, যার কারণে ওই ফিজিওলজিক্যাল ফাংশনটা নষ্ট হয়। আর আমরা জানি ফিজিওলজিক্যাল ফাংশন নষ্ট হওয়া মানেই কি, প্যাথোলজি ডেভেলপ করা। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কথা। মানে তোমার দেশের সেনাবাহিনী দেশের মানুষকে মেরে দিছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় অটো ইমিউনিটি। আচ্ছা, তাইলে আমরা ডেফিনিশন পড়লাম, দেন এটার এপিডেমিওলজি সম্পর্কে একটু জানি। আচ্ছা, এপিডেমিওলজি বলতে এটা একটু আগেই বললাম, 5 থেকে 15 বছরের বাচ্চাদের হয়। আবার হচ্ছে এটা ফিমেল মেল সবারই হয়, তবে একটা জিনিস মাথায় রাখবা, অটো ইমিউন যত ডিজিজ আছে সবগুলা ফিমেলে বেশি হয়, ঠিক আছে, ফিমেলে বেশি হয়। আচ্ছা, তো আর এটা হচ্ছে ইনক্রিজ গ্লোবালি, ইনক্রিজিং গ্লোবালি। ওকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন বেড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এটা আমাদের জন্য স্টাডি করা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো কিছু রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলি। রিস্ক ফ্যাক্টর, আচ্ছা, কী কী রিস্ক ফ্যাক্টর আছে এই ডিজিজের জন্য? আমি দুইটা রিস্ক ফ্যাক্টরের কথা বলবো। যদি এটা যেহেতু জেনেটিক ডিসঅর্ডার, সো ফ্যামিলির কারো যদি, অথবা তোমার নিজের, তোমার বলতেছি পেশেন্টের নিজের অথবা পেশেন্টের ফ্যামিলির কারো যদি কোনো অটো ইমিউন ডিসঅর্ডার থাকে, কেমন
ডিসঅর্ডার, যেমন কী কী আছে? এডিসনস ডিজিজ, হাশিমোটোস থাইরয়েডিটিস। ঠিক আছে, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের অটোইমিউন ডিজিজ, আর এটা হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ডিজিজ। সো এই দুইটা যদি থাকে তাইলে আমরা অনেকাংশে বলে দিতে পারি যে তার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করারও চান্স আছে। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে যদি কোনো ট্রমা হয়, এগুলো যদিও কসের মধ্যে পড়ে। আর হচ্ছে যেমন কক্সেকি ভাইরাসের কথা বললাম, তারপরে হচ্ছে রুবেলা ভাইরাসের কথা বললাম, আর হচ্ছে তোমার সাইটোমেগালো ভাইরাসের কথা বললাম। সো এগুলাই হচ্ছে কি রিস্ক ফ্যাক্টর। তবে মেজর রিস্ক ফ্যাক্টর হচ্ছে এই দুইটা ডিজিজ, এডিসনস ডিজিজ অ্যান্ড হাশিমোটোস থাইরয়েডাইটিস। ওকে, আচ্ছা, নাও এটিওলজি অর কজ। কী কী কারণ থাকতে পারে? আচ্ছা, এই যে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, এটার মেইনলি দুইটা কজ। একটা হচ্ছে জেনেটিক কজ, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কজ। এনভায়রনমেন্টাল কজ, তাহলে জেনেটিক কজের মধ্যে কী কী আছে? তোমরা যারা ইমিউনোলজি সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখো, তোমরা জানো আমাদের বডিতে কিছু টিস্যু মাইক্রোফেজ থাকে যাদেরকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, নাম কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। আচ্ছা, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কোনো একটা ফরেন পার্টিকেল আসলে ওইটাকে ধরে টি সেলকে অথবা আমাদের ইমিউন সিস্টেমকে দেখানো, এই যে দেখো বাহিরের একজন আসছে, এখন ওর ধরে পিটাও। ঠিক আছে, তো ওর এখানে কিছু রিসেপ্টর থাকে, নাম হচ্ছে MHC2। ঠিক আছে, MHC1 থাকে, MHC2। MHC2 এর ফুল ফর্ম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2, অথবা এটার আরেকটা নাম ছিল আগে, এটা হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এখন ডিআর ছিল, ডিপি ছিল, ডিকিউ ছিল। ঠিক আছে, ডিকিউ ছিল। আচ্ছা, তো এইগুলো হচ্ছে নর্মাল জিনিসপত্র। এখানে কোনো একটা ফরেন পার্টিকেল আসলে সেটাকে সে কার কাছে দেখাবে? টি সেলের কাছে দেখাবে, টি সেলকে শো করবে। সে এই ফরেন পার্টিকেলটাকে টি সেলের কাছে শো করবে, তখন টি সেল বুঝতে পারবে যে না, এটা তো আমার বডির ওন পার্টিকলস না, সো এর ধরে অ্যাটাক করবে। ঠিক আছে, বডি থেকে বের করে দাও। এখন কাহিনী কী হচ্ছে, আমাদের এই যে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ডিআর আছে এবং ডিকিউ আছে, এই দুইটা মিউট্যান্ট থাকে, এই দুইটাতে মিউটেশন হয়ে যায়। ঠিক আছে, তখন আমাদের এই হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন DR4 অথবা 3 অথবা DQ8 প্রেজেন্ট থাকে, তখন হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন DR4, DR3, DR8 প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এই মিউট্যান্ট অবস্থায় এরা হচ্ছে বডির ওন পার্টিকলস যেগুলো আছে, ওন পার্টিকলসগুলোকে ফরেন পার্টিকলস হিসেবে টি সেলের কাছে শো করে, যার কারণে টি সেল এক্সাইটেড হয়ে এই অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্যাথোজেনেসিস যখন পড়বো তখন আরও ইলাবোরেটলি পড়বো। আচ্ছা, তো কথা হচ্ছে যাদের হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন DR3, DR4 আর হচ্ছে DQ8 থাকে, তাদের ক্ষেত্রে 50% কেসে আমরা বলতে পারি কি থাকে? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকে। আর এনভায়রনমেন্টাল কজ কি? এনভায়রনমেন্টাল কজের মধ্যে হচ্ছে কক্সেকি ভাইরাস, একই কথা, কক্সেকি ভাইরাস বি, দেন হচ্ছে, আচ্ছা লিখি, রুবেলা সাইটোমেগালো ভাইরাস। ওকে, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল কজ। ওকে, আর আরও একটা এনভায়রনমেন্টাল কজ আছে, সেটা হচ্ছে ট্রমা।
সাথে হচ্ছে প্যানক্রিয়াটাইটিসও থাকতে পারে। তো প্যানক্রিয়াটাইটিসটা ক্রনিক হওয়া লাগবে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল কজ আর এটা হচ্ছে জেনেটিক কজ। আচ্ছা, জেনেটিক কজের মধ্যে আরও কিছু আছে, তবে এতগুলো বললে তোমরা মনে রাখতে পারবে না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 50% কেজে থাকে সেটা হচ্ছে কি ডিআর হিউম্যান লিউকোসাইট ইন্টিজেন DR4 3 অ্যান্ড DQ8। আর হচ্ছে ইনসুলিন পলিমারাইজেশন থাকতে পারে, অথবা হচ্ছে ট্রান্সলোকেশন থাকতে পারে জিনের। সো এগুলো তোমাদের জানা লাগবে না, এগুলো রেয়ার কেসে হয়, আমরা যেটা কমন সেটা পড়ব। আচ্ছা, তো গেল হচ্ছে জেনেটিক কজ। আরেকটা জিনিস মিস করছি আমরা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। এখন ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1-এরও আবার ক্লাসিফিকেশন আছে। ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1A 1B, ঠিক আছে। 1 একটা হচ্ছে আইডিওপ্যাথিক, এটার কোনো কজ জানা যায় নাই। আর কিছু হচ্ছে এখন যেগুলো পড়াচ্ছে এগুলো, ঠিক আছে। তবে সবগুলার প্যাথোজেনেসিস বা আলটিমেট ফেট হচ্ছে একই। সো আমরা হচ্ছে ওইদিকে না গিয়ে জাস্ট টাইপ 1 নিয়ে ইলাবোরেটলি পড়াশোনা করি। আচ্ছা, দেন গেল, এখন আসবো আমরা প্যাথোজেনেসিসে। প্যাথোজেনেসিস, আচ্ছা, প্যাথোজেনেসিস এর আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের বডিতে অনেকগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এর মধ্যে একটা গ্ল্যান্ডের নাম হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, তাই না? আমরা সবাই জানি এটা হচ্ছে হার্টের উপরে ট্রাকিয়ার সাথে লেগে থাকে। তো এই থাইমাস গ্ল্যান্ডের কাজ কি? থাইমাস, আমরা জানি আমাদের ডব্লিউবিসিগুলা বোন মেরুতে তৈরি হয় এবং থাইমাসে গিয়ে কি হয়, ডেভেলপ হয় বা ম্যাচিউরিটি পাই। তাইলে আমরা বলতেই পারি যে থাইমাসে লিম্ফোসাইট কি হয়, ম্যাচিউর হয়, ঠিক আছে। তাহলে এই ম্যাচিউরিটি মানে কি? এখানে ম্যাচিউর হওয়া মানে আমি কি বুঝাইছি, ঠিক আছে। ম্যাচিউরিটি বলতে হচ্ছে আমাদের বোন মেরুতে যে টি সেলগুলো অথবা বি সেলগুলো তৈরি হয়েছে এগুলা আনএজুকেটেড থাকে। এখন এই টি সেলগুলোকে এজুকেট করার জন্য থাইমাস গ্ল্যান্ডে আসা লাগে। থাইমাস গ্ল্যান্ডের দুইটা পোর্শন থাকে। থাইমাস গ্ল্যান্ডের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে কর্টেক্স, যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মতো হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে মেডুলা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের এই যে বোনস থেকে যে সেলগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টি সেল, ওকে। এখন এই সেলগুলো হচ্ছে আমাদের প্রথমে কর্টেক্সে আসবে। কর্টেক্সে আসার পর তাদের একটা সিলেকশন হয়, নাম হচ্ছে পজিটিভ সিলেকশন। নাম কি? পজিটিভ সিলেকশন। আচ্ছা, পজিটিভ সিলেকশন মানে কি? পজিটিভ সিলেকশন মানে হচ্ছে আমাদের যে টি লিম্ফোসাইটগুলো আছে, টি লিম্ফোসাইটগুলোকে CD4 প্লাস আর CD8 প্লাসে ভাগ করা। CD4 প্লাস CD8 প্লাস এগুলো হচ্ছে কিছু প্রোটিন, সারফেস প্রোটিন এগুলা দিয়ে বোঝায়, এগুলাকে টি সেলগুলাকে ক্লাসিফাই করে। মানে কিছু হচ্ছে C4 ক্লাসে যাবে আর কিছু C8 প্লাস ক্লাসে যাবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন নিয়ে একটা বড় ক্লাস নেওয়া যাবে, বাট আমি এখন ছোটো মানে খুব লাইটলি বোঝাচ্ছি। তাহলে আমাদের কর্টেক্স এসে পজিটিভ সিলেকশন হইল, কিছু টি সেল CD8 ক্লাসে গেল আর কিছু CD4 ক্লাসে গেল। এখন এরা আবার মেডুলাতে এন্ট্রি নিবে। আচ্ছা, তাহলে মেডুলাতে কি হবে? মেডুলাতে হবে নেগেটিভ সিলেকশন। নাম কি সিলেকশন? নেগেটিভ সিলেকশন। আচ্ছা, নেগেটিভ সিলেকশনে কি হয়, এখানে আমার যে লিম্ফোসাইটগুলো তৈরি হয়েছে, টি লিম্ফোসাইট, কিছু লিম্ফোসাইট আছে যেগুলা বডির ওন সেলকে অ্যাটাক করতে চাই, ঠিক আছে। কিছু আছে না ওই পরিবারের বৎসন্তান বলে, আচ্ছা যাই হোক।
তো ওরা কি করে, অথবা আমাদের দেশের সোলজার নিচ্ছি আমরা, প্রথমে সোলজারগুলাকে শিখাইছি যে এগুলা হচ্ছে তোমরা নেভিতে যাবা, তোমরা সেনাবাহিনীতে যাবা, আর তোমরা হচ্ছে কি এয়ারক্রাফটে বা বিমান বাহিনীতে যাবা, ঠিক আছে? তো এখন এগুলাকে আবার মোটামুটি ক্লাসিফাই করছি আমরা। ক্লাসিফাই করার পরে শেখাচ্ছি যে এগুলো হচ্ছে তোমার দেশের মানুষ। এই যে করিম, রহিম, আবদুল্লাহ, এরা হচ্ছে তোমার দেশের মানুষ। এখন এর মধ্যে হচ্ছে কিছু আছে ব্যতিক্রমধর্মী, এরা মনে করে কি এই যে এই করিমটা হচ্ছে কি দেশের মানুষ না, এর মারতে হবে, ঠিক আছে? তো এরা হচ্ছে অ্যাডভান্স আর কি, অতিরিক্ত করে। তো এই যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের আছে, মানে বোর্ডের ওন সেলকে মারতে চাই, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অটো রিয়েক্টিভ টি সেল, ঠিক আছে? তো পজিটিভ সিলেকশন বলতে এই যে ভাগ করে দিয়েছি আমি, কিছু সেনাবাহিনী, কিছু বিমান বাহিনী, আর কিছু হচ্ছে কি নেভিতে, এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন। আর পরে যে দেশের মানুষকে পরিচিত করাচ্ছি যে এটা এগুলা হচ্ছে তোমার দেশের মানুষ, এটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন, ঠিক আছে? তো নেগেটিভ সিলেকশনে কি হয়, যেগুলো অটো রিয়েক্টিভ সেল থাকে এগুলাকে নর্মালি আমাদের অ্যাপোপ্টোসিস করে মেরে ফেলি আমরা, আমাদের বডি মেরে ফেলে, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে কী হয়? আচ্ছা, তো ডায়াবেটিস টাইপ 1 মেলাইটাসে এখানে কিছু সেল থাকে, নাম হচ্ছে থাইমিক এপিথেলিয়াল সেল। নাম কি? থাইমিক এপিথেলিয়াল সেল। আচ্ছা, আমি এখানে লিখতেছি থাইমিক এপিথেলিয়াল সেল। এগুলোর কাজ হচ্ছে ইনসুলিন সিক্রেশন করা। এখানে ইনসুলিন সিক্রেশনের মানে কি? এটা কি গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করবে? অবশ্যই না। এক্ষেত্রে যে ইনসুলিনটা সিক্রেট হয় সেটা হচ্ছে আমাদের জাস্ট টি সেলকে এজুকেট করার কাজে ইউজ হয়, ঠিক আছে? মানে টি সেলকে দেখাই যে এই যে ইনসুলিন, এই পার্টিকলটা এটা তোমারই ভাই, ঠিক আছে, তোমার দেশের মানুষ। তো এই ইনসুলিনটার সাথে টি সেলগুলা বাইন্ড করার চেষ্টা করে। এখন এই ইনসুলিনটাকে টি সেলের কাছে শো করবে কে? আমরা আগেই পড়ছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখানে কি এই যে মেডুলাতে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে। দেখুন, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যে শো করবে তার এখানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2 আছে। নর্মালি কি হয়, এই 2টা অথবা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ডি আর এ হচ্ছে টি সেলের কাছে CD4+ সেলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হেল্পার টি সেল। হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেনটাকে শো করে। অ্যান্টিজেন বলতে আমার এখানে ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন, যেটা হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিনটাকে শো করবে নর্মালি, এবং টি সেল বুঝতে পারবে যে না, ঠিক আছে, ইনসুলিন হচ্ছে এটা আমারই বডির একটা পার্ট। তো আমরা তো বলে আসছি এই যে কি বলে, ডায়াবেটিস টাইপ 1 মেলাইটাসে হচ্ছে DR3 অথবা কি থাকে 4 থাকে, অথবা DQ8 থাকে। তো এখন এগুলা হচ্ছে ইনসুলিনকে ঠিকঠাক মতো শো করতে পারে না, ঠিক আছে, শো করে না, অথবা বলে যে এটা ফরেন পার্টিকল। বুঝাইতে পারছি? তাহলে আমার হেল্পার টি সেলটার নর্মাল না থেকে এটা কী হয়ে যাবে, অটো রিয়াক্টিভ। কেন? কারণ সে নিজের পার্টিকেলকে ধ্বংস করবে, নিজের পার্টিকেলকে ভুল হিসেবে চিনে, ফরেন হিসেবে চিনে। তো এই যে নতুন টি সেলগুলো আমার এখানে এজুকেট হইল, নতুন যে টি সেলগুলোকে শিক্ষিত করলাম আমরা, ভুল শিক্ষা দিলাম, এই টি সেলগুলোর নাম কি হবে? অটো রিয়েক্টিভ টি সেল, ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন এই অটো রিয়েক্টিভ টি সেলগুলো আমরা যাদেরকে শিক্ষিত করি সবাই হচ্ছে কি CD4+ সেল, ঠিক আছে, CD4+ সেল। এখানে আমি আগে একটু বলে দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে হেল্পার সেল, আর এগুলো হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, ঠিক আছে, CTL। আচ্ছা, এখন আমাদের যে অটো রিয়েক্টিভ টি সেলগুলো তৈরি হলো, এগুলা লিম্ফ নোডে গিয়ে, এগুলো হচ্ছে বাচ্চা অবস্থার কাহিনী, ঠিক আছে, এগুলা লিম্ফ নোডে গিয়ে বসে থাকবে, লিম্ফ নোড। আচ্ছা, লিম্ফ নোডে গিয়ে বসে আছে, এরা হচ্ছে অ্যান্টিজেন আসার অপেক্ষা করতেছে, কখন মারবো, ঠিক আছে।
তো আমাদের প্যানক্রিয়াসের পাশে যে লিম্ফ নোডগুলো আছে সেগুলোর নাম কি? পেরিপ্যানক্রিয়াটিক লিম্ফ নোড। পেরিপ্যানক্রিয়াটিক লিম্ফ নোড। তো এখন হচ্ছে আমাদের অটোরিঅ্যাক্টিভ টি সেল বাইগুলা পেরিপ্যানক্রিয়াটিক লিম্ফ নোডে গিয়ে শিকার ধরার জন্য বসে আছে। আচ্ছা, তাইলে আমরা এখানে অটোরিঅ্যাক্টিভ টি সেল পাইলাম, অটোরিঅ্যাক্টিভ টি সেল পাইলাম। এখন আসেন, এই যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর বলছিলাম, এখানে ছিল ট্রমা। কোনো এক সময় সাপোজ কোনো একটা ট্রমার কারণে সেটা হোক বায়োলজিক্যাল কোনো একটা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, ভাইরাস হয়েছে, আমরা হচ্ছে ছোটোবেলায় অনেক কি বলে অ্যান্টিজেনের এক্সপোজার হই, ঠিক আছে? কোনো কারণে হচ্ছে আমাদের টি সেলে ট্রমা হয়েছে, তাই সরি বিটা সেলের ট্রমা হয়েছে অথবা প্যানক্রিয়াসের ট্রমা হয়েছে। ট্রমা হলে কি হবে? আমাদের যে ইনসুলিন সিক্রেটিং বিটা সেলগুলো আছে, বিটা সেল ড্যামেজ হবে, ঠিক আছে? বিটা সেল ড্যামেজ হবে এবং বিটা সেল থেকে কি কি রিলিজ হবে? দুইটা জিনিস রিলিজ হয়, এক হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে জিএডি। জিএডি মানে কি? গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেস। ওকে, এটা একটা এনজাইম। তো এই দুইটা জিনিস রিলিজ হইল এবং এই দুইটা জিনিস লিম্ফ নোডের মাধ্যমে কোথায় যাবে? লিম্ফ ভেসেলের মাধ্যমে পেরিপ্যানক্রিয়াটিক লিম্ফ নোডে যাবে, ঠিক আছে? এখন পেরিপ্যানক্রিয়াটিক লিম্ফ নোডে অলরেডি বসে আছে কে? অটোরিঅ্যাক্টিভ টি সেল। আবার আমরা জানি আমাদের বডির প্রত্যেকটা জায়গায় কি থাকে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে, মানে টিস্যু ম্যাক্রোফেজ থাকে। আচ্ছা, তাইলে টোটাল কাহিনী কী হবে এখন? আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলা ইনসুলিন আর হচ্ছে জিএডি অথবা গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেসকে অটোরিঅ্যাক্টিভ টি সেলের কাছে শো করবে। অটোরিঅ্যাক্টিভ টি সেল মানে কি বলছিলাম? হেল্পার টি সেল আর CD4+ টি সেল। ওকে, আচ্ছা। তো এখন এই যে হেল্পার টি সেলগুলো আছে, হেল্পার টি সেল আমরা পড়ছি কয় ধরনের আছে? 3 ধরনের, হেল্পার T1, হেল্পার T2 অ্যান্ড হেল্পার T17, 17। আচ্ছা, তাহলে আমি শর্টকাট একটু নোট করি। হেল্পার টি সেল হচ্ছে 3 ধরনের, TH1, TH2 আর TH17। TH17 কাজ কি? নিউট্রোফিল রিক্রুটমেন্ট করা, নিউট্রোফিলকে রিক্রুইট করা এবং ইনফ্লামেশনে হেল্প করা, ঠিক আছে? এটা কোন সাইটোকাইন রিলিজ করে? ইন্টারলিউকিন 17 আর ইন্টারলিউকিন 22, মোস্ট প্রবাবলি, আমার মনে নাই, কিন্তু 17 রিলিজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে TH1, TH2। এখন TH1 কখন রিলিজ হবে? TH1 হচ্ছে যখন ইন্ট্রাসেলুলার প্যাথোজেনকে অ্যাটাক করবে অথবা প্যাথোজেন বডিকে অ্যাটাক করবে। ইন্ট্রাসেলুলার প্যাথোজেন যখন আসবে তখন এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভ হলে কি কি সাইটোকাইন রিলিজ করে? এরা রিলিজ করে TNF আলফা, ইন্টারলিউকিন 2, ঠিক আছে? TNF আলফা, ইন্টারলিউকিন 2। আর যে হেল্পার টি সেল 2 আছে, এটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, যে কোনো অ্যালার্জিতে স্টিমুলেটেড হবে, ঠিক আছে? স্টিমুলেটেড হয়ে কি রিলিজ করবে? ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 13। তোমরা এজমাতে পড়ছো TH2 অ্যাক্টিভ হয় আর TH1 অ্যাক্টিভ হয় কখন? টিবিতে, টিবির প্যাথোজেনেসিস আমরা পড়ছি।
আচ্ছা, আমরা জানি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে প্যারাসাইটটা আছে, প্যারাসাইট বলছি, মাইক্রোবসটা আছে, সেটা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। সো তখন হচ্ছে TH1 অ্যাক্টিভ হয়, আর TH2 অ্যাক্টিভ হয় কখন? যখন অ্যালার্জিক রিয়াকশন হয়, যেমন আমরা অ্যাটোপিক অ্যাজমাতে পড়ছি। আর TH17 হচ্ছে সবার জন্য, সে ইন্টারলিউকিন 17 রিলিজ করে নিউট্রোফিলকে রিক্রুইট করবে, নিউট্রোফিল ইনফ্লেমড সাইডে যাবে, সাইডে গিয়ে ডেস্ট্রয় করবে। ওকে, আচ্ছা, তাইলে আমরা আমাদের পড়ায় আসি। এখানে যে অটোরিয়েক্টিভ টি সেলগুলো তৈরি হয়েছে, টি সেলগুলো কী কী রিলিজ করবে? ইন্টারলিউকিন, মেনলি হচ্ছে এখানে কোনটা অ্যাক্টিভ হয়? TH1, ঠিক আছে, এখানে TH1 অ্যাক্টিভ হয়। আচ্ছা, ইন্টারলিউকিন 2 রিলিজ করবে, TNF আলফা রিলিজ করবে। এখন হ্যাঁ, আরও কিছু ফ্যাক্টর রিলিজ করে, নাম হচ্ছে পারফুরিন অ্যান্ড গ্রানজাইম। আচ্ছা, এই যে ইন্টারলিউকিন 2, সে CD8+ অথবা সাইটোটক্সিক টি সেলকে, আচ্ছা সরি, আমি এখানে লেখা উচিত হয় নাই। আচ্ছা, তাইলে ইন্টারলিউকিন 2 TNF আলফা রিলিজ করলো। ইন্টারলিউকিন 2 CD8+ অথবা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করবে। তাইলে এখন সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভ, সে কী করবে? সাইটোটক্সিক টি সেল হচ্ছে কিছু বুঝে না, সে সরাসরি অ্যাটাক করবে, ঠিক আছে। আচ্ছা, সে কিছু কেমিক্যাল রিলিজ করে, পারফুরিন অ্যান্ড গ্রানজাইম, ঠিক আছে, সে রিলিজ করলো। এবং এখানে হচ্ছে আমার প্যানক্রিয়াটিক বিটা সেল ধরলাম, বিটা সেল। তো এই যে পারফুরিন আছে, পারফুরিন হচ্ছে এখানে একটা পোর তৈরি করবে, ঠিক আছে, পোর তৈরি করবে, এবং গ্রানজাইম এই পোর দিয়ে এন্ট্রি নিবে সেলের মধ্যে। এরপরে কী হবে আমরা পরে আসতেছি। এরপর হচ্ছে TNF আলফা যেটা আছে, সেটা তো আমরা জানি অনেকগুলো ফাংশন আছে, তবে আমরা এখানে পড়বো TNF আলফা রিসেপ্টর যেটা আছে আমাদের বিটা সেলে, প্রত্যেক সেলেই থাকে। তো বিটা সেলের TNF আলফা রিসেপ্টরে গিয়ে বাইন্ড হবে, TNF আলফা রিসেপ্টরে গিয়ে বাইন্ড হবে। বাইন্ড হলে কি হবে? এখানে এক্সট্রিন্স, আমরা অ্যাপোপ্টোসিসের দুইটা পাথওয়ে পড়ছি ইনিশিয়েশনের ক্ষেত্রে, একটা হচ্ছে এক্সট্রিনসিক আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক, ঠিক আছে। তাইলে হচ্ছে এখানে এক্সট্রিনসিক পাথওয়েটা অ্যাক্টিভ হবে, এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে এখানেও হচ্ছে এই যে গ্রানজাইম আছে, এখানেও কাইন্ড অফ এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভ হয়। পরে হচ্ছে এরা দুইজন মিলেই একটা কমন প্রোটিনকে অ্যাক্টিভ করে, প্রোটিন বা এনজাইমকে অ্যাক্টিভ করে, নাম হচ্ছে ক্যাসপাস 3 or 6। তো এই ক্যাসপাস হচ্ছে আলটিমেটলি কি করে? অ্যাপোপ্টোসিস করবে, এবং আমাদের এই যে কি বলে বিটা সেল অফ প্যানক্রিয়াস ধীরে ধীরে শ্রিঙ্ক হতে হতে কি হবে? এক সময় ডেথ হবে বা মারা যাবে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কি হবে? ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমাদের বিটা সেল গন, বিটা সেল নাই আর। আচ্ছা, বিটা সেল না থাকলে কি ফাংশন ইম্পেয়ার হবে? আমরা জানি বিটা সেল থেকে আসতো ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন। তাহলে এখন আর ইনসুলিন আসবে না। ইনসুলিনের কাজ কি ছিল? ইনসুলিনের কাজ ছিল কার্বোহাইড্রেটের উপর, লিপিডের উপর, দেন হচ্ছে প্রোটিনের উপর, আর কিসের উপর ছিল? পটাশিয়ামের উপর। আচ্ছা, এটা হচ্ছে গত ক্লাসে বলা হয় নাই, পটাশিয়ামের উপর। ইনসুলিনের সাথে পটাশিয়ামের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে এরা হচ্ছে এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা যায়। ইনসুলিন যখন সিক্রেশন হয় তখন পটাশিয়াম রাগ করে সেলের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। আবার ইনসুলিন যখন কমে যায় তখন পটাশিয়াম বের হয়ে আসে।
তো এটা মাথায় রাখতে হবে আমাদের, কেমন? আচ্ছা, তাইলে আমরা যদি এখানে সম্পর্ক লিখি, ইনসুলিন যদি কমে যায় লিপিড কি হবে? স্টোরেজ কমে যাবে, তার মানে লাইপোলাইসিস, আচ্ছা এভাবে না লিখি, লাইপোলাইসিস হবে, সরাসরি লিখি। কার্বোহাইড্রেটের কি হবে? গ্লাইকোজেনেসিস ইনহিবিট হবে, মানে গ্লাইকোজেনোলাইসিস হবে, গ্লুকোনিওজেনেসিস হবে, গ্লুকোনিওজেনেসিস হবে। আলটিমেটলি কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। কি তৈরি হবে? গ্লুকোজ। গ্লুকোজ কোথায় বেড়ে যাচ্ছে? ব্লাডে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা বলতে পারি হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। কি কি হচ্ছে? হাইপারগ্লাইসেমিয়া, মানে অসমোলারিটি বেড়ে যাচ্ছে, অসমোটিক প্রেশার বেড়ে যাচ্ছে, প্লাজমা অসমোলারিটি ইনক্রিজড। ওকে, আচ্ছা, তাইলে প্লাজমা অসমোলারিটি বেড়ে যাচ্ছে, বুঝলাম আমরা, এটুকু থাক, পরে আসতেছি। এরপর এদিকে আসবো লিপিড। লিপিডের কি হবে? লাইসিস হবে, দেন হচ্ছে কিটোজেনেসিস বাড়বে। কিটোজেনেসিস কেন বাড়বে? কারণ আমাদের লিপিডগুলো, যেই লিপিডগুলো লাইসিস হচ্ছে সেগুলো একটা কমন ইন্টারমিডিয়েট তৈরি করে অ্যাসিটাইল কোয়ে, পরে অ্যাসিটাইল কোয়ে এত বেশি স্টোর হয়ে যাবে যে এটা কিটোজেনিক পাথওয়েতে চলে যাবে, কিটোজেনিক পাথওয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে কিটোজেনেসিস হবে। কিটোজেনেসিসে কি তৈরি হয়? AC2 অ্যাসিটেট, সরি ভুল হচ্ছে, AC2 অ্যাসিটেট। আচ্ছা, AC2 অ্যাসিটেট আবার ব্রেকডাউন হয়ে দুইটা পার্টিকেল হয়, একটা হচ্ছে অ্যাসিটোন আর একটা হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। কেমন? বিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড। এই অ্যাসিটোনটা হচ্ছে ভোলাটাইল গ্যাস, তাহলে এটা কি? ভোলাটাইল গ্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের কোথায় আসবে? লাংস দিয়ে এক্সপিরেশন হয়ে যাবে, লাংসে আসবে, এক্সপিরেশন হয়ে যাবে। তবে মজার কাহিনী হচ্ছে এই অ্যাসিটোনটার একটা স্মেল আছে, ফ্রুটি স্মেল বলে, ঠিক আছে? তো তাইলে আমরা এক্সপিরেশনে কি স্মেল পাবো? ফ্রুটি স্মেল, ফ্রুটি অর্ডার পাবো। তাইলে আমি এটা মার্ক করে রাখলাম, ফ্রুটি অর্ডার পাবো, প্লাজমা অসমোলারিটি বেড়ে গেছে। এরপর আসো প্রোটিন। তাইলে আমরা কি বলছি এখানে? ইনসুলিনের কাজ ছিল কি? প্রোটিন সিনথেসিস করা, তাইলে প্রোটিনের লাইসিস হবে, তোমার ডিগ্রেডেশন হবে। ডিগ্রেডেশন হবে, ডিগ্রেডেশন হলে কি হবে? আমাদের স্ট্রাকচার, মাসেল স্ট্রাকচার, মাসেলের কি হবে? স্ট্রাকচার নষ্ট হবে, ঠিক আছে? স্ট্রাকচার নষ্ট হবে। আচ্ছা, এখন স্ট্রাকচার নষ্ট হইলে কি হবে? পেশেন্ট টায়ার্ড থাকবে, ফেটিক থাকবে, লেথার্জিক থাকবে, লেথার্জিক থাকবে। কেমন? আচ্ছা, তাইলে আমরা এখানে পাইলাম লেথার্জি, ফেটিক। আচ্ছা, তাইলে ইনসুলিন কমে গেলে কি হবে? এ তো আবার কি, ইনসুলিনের ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনটেন করে, তাইলে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, এটা কি বলা হয়? হাইপার ক্যালেমিয়া হবে। ঠিক আছে, হাইপার ক্যালেমিয়া হবে। ওকে ওকে, তাইলে আমরা পাইলাম এখানে বেশ কয়েকটা জিনিস। এখন আসো, এই যে অসমোলারিটি বাড়লো, অসমোলারিটি বাড়লে তার মানে এখানে ব্লাডের কি হয়েছে? গ্লুকোজ লেভেল বেড়ে গেছে। তো এই ব্লাডগুলো তো আমার কিডনিতে যাবে, তাই না? কিডনিতে
যাবে। কিডনির যে টিউবিউল আছে, রেনাল টিউবিউল, এগুলা দিয়ে যখন আমাদের গ্লুকোজ পাস করবে, ঠিক আছে, এফারেন্ট ডিফারেন্ট আর্টেরিওল লিখছি আমরা, যখন এই গ্লুকোজের কনসেন্ট্রেশন গ্রেটার দেন 180 মিলিগ্রাম পার ডেসিলিটারের চাইতে বেড়ে যাবে, তখন আমরা পড়ছি রেনাল একটা থ্রেশোল্ড আছে, মানে আমাদের রেনাল টিউবিউলগুলার গ্লুকোজকে অ্যাবজর্ব করার একটা থ্রেশোল্ড আছে, ক্ষমতা আছে। এই ক্ষমতাটা কত পর্যন্ত? 180 পর্যন্ত। এখন 180-র সাইজে যদি বেড়ে যায়, সে বলে ভাই আমি আর পারতেছি না, আমি আর অ্যাবজর্ব করতে পারতেছি না, তখন কি হবে? আমাদের ইউরিন দিয়ে কি হবে? যে ইউরিন দিয়ে গ্লুকোজ পাস করবে। তাইলে গ্লুকোজ যখন ব্লাডের গ্লুকোজের মাত্রা এত বেশি বেড়ে যাবে যে রেনাল থ্রেশহোল্ড ক্রস করে যাবে, তখন গ্লুকোজ ইউরিনে অ্যাপিয়ার করবে। তাইলে গ্লুকোজ ইউরিনে অ্যাপিয়ার করাকে কি বলা হয়? গ্লাইকোসুরিয়া। কেমন? তাইলে গ্লাইকোসুরিয়া হইল। আচ্ছা, এই যে গ্লুকোজ হচ্ছে একটা কি? অসমোটিক সাবস্টেন্স। গ্লুকোজ কি? অসমোটিক সাবস্টেন্স। তাহলে অসমোটিক সাবস্টেন্সের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স কি? তারা আসার সময় তাদের একটা বন্ধুকে টেনে নিয়ে আসবে, নাম কি? পানি, ওয়াটার। তাইলে সে সাথে কারে নিয়ে আসছে? সাথে পানিকে নিয়ে আসছে। তাহলে পানি নিয়ে আসার কারণে কি হয়েছে? তোমার বডিতে পানি কমে গেছে। তাহলে পানি তো বডি থেকেই নিয়ে আসছে, তাই না? তাহলে বডিতে পানি কমে যাবে। যখন বডি থেকে পানি কমে যাবে, তখন আমরা সেটাকে কি বলবো? আচ্ছা, এটা বডি, যদি আমার ফিগার সুন্দর না, আচ্ছা দুঃখিত, ফিগার সুন্দর হয় নাই। আচ্ছা, তো এখন বডিতে পানি কমে গেছে। কি কমে গেছে? পানি কমে গেলে, আচ্ছা লিখলাম পানি কমে গেছে। আর হচ্ছে বেশি পরিমাণ গ্লুকোজ যেহেতু আমার ইউরিনারি ব্লাডারে এসে জমা হবে, ঠিক আছে, তো ব্লাডারে প্রচুর পরিমাণ ইউরিন জমা হবে। ইউরিন জমা হতে থাকলে কি হবে? সে যেহেতু বেশি বেশি পানি অ্যাবজর্ব করতেছে, বেশি ইউরিন জমা হবে। বেশি ইউরিন জমা হলে বেশি ইউরিনেশন হবে, বেশি বেশি ওয়াশরুমে যাওয়া লাগবে, ঠিক আছে। এটাকে বলা হয়, আচ্ছা এটা লিখি, ইউরিনেশন ফ্রিকোয়েন্সি বাড়বে, ঠিক আছে, ইউরিনেশন ফ্রিকোয়েন্সি বাড়বে। আচ্ছা, আর কি হবে? এখন আমার এই যে গ্লুকোজগুলা কিন্তু ব্লাডে বেড়ে গেছে। তার মানে আমার বডির যে ওন সেল আছে, আমাদের সেলগুলা কি পাচ্ছে না? গ্লুকোজ পাচ্ছে না, গ্লুকোজ পাচ্ছে না। তাইলে সেলুলার ফাস্টিং হচ্ছে। তাহলে সেল যেহেতু গ্লুকোজ পাচ্ছে না, সব ব্লাডে জমে আছে, সেলুলার ফাস্টিং হয়েছে। সেলুলার ফাস্টিং হলে কি হবে? ব্রেইনে একটা সিগন্যাল যাবে। ব্রেন হাঙ্গার সিগন্যাল পাবে। যার কারণে আমরা যতই খাই না কেন আমাদের ক্ষুধা লাগবে, ঠিক আছে, হাঙ্গার। তাইলে যতই খাই না কেন আমাদের ক্ষুধা লাগবে। তাইলে এখন দেখো, এগুলাকে যদি আমরা ক্লিনিক্যালি প্রেজেন্ট করি, তাইলে এই পানি কমে যাওয়াকে আমরা কি বলবো? ডিহাইড্রেশন, ঠিক আছে। আচ্ছা, আর এই যে প্লাজমাতে অসমোলারিটি বেড়ে যাওয়া, সাথে হচ্ছে কি ইউরিনেশন ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া, এটাকে আমরা কি বলবো? পলিইউরিয়া। বেশি বেশি ওয়াশরুমে যাওয়া লাগবে। যেহেতু ডিহাইড্রেশন হইলে পেশেন্ট চাইবে কি? বেশি বেশি পানি খাইতে, ঠিক আছে। তো বেশি বেশি পানি খাইতে চাইলে ডিহাইড্রেশনের কারণে এটাকে আমরা কি বলবো? পলিডিপসিয়া।
ওকে। আর যেহেতু হাঙ্গার হয়, ক্ষুধা লাগে, তখন এটাকে আমরা বেশি বেশি খাইতে চাইবে, তখন এটাকে আমরা কি বলবো, পলিফেজিয়া। তাইলে আমরা যে ক্লিনিক্যাল ইয়াগুলা ফিচারগুলা পড়ে আসছে একটু আগে, এগুলো সব পাইছি। এরপর হচ্ছে কই ফ্রিকোয়েন্সি, হাঙ্গার, ফলিউরিয়া হচ্ছে এই যে লেথার্জি অথবা ফেটিগের কারণে, ঠিক আছে, লেথার্জিক অথবা ফেটিগের কারণে আমরা এখানে উইকনেস পাবো, মাসেল উইকনেস। কেমন? উইকনেস অথবা ফেটিক অথবা লেথার্জিক দেখতে পাবো। আচ্ছা, যেহেতু আমাদের প্রোটিন লস হচ্ছে, প্রোটিন লস হওয়ার কারণে এটা কেন হয়েছে? প্রোটিন কমে যাওয়ার কারণে, ঠিক আছে, প্রোটিন কমে যাওয়ার কারণে। তাহলে প্রোটিন কমে যাওয়ার কারণে আমাদের কি হবে? ওয়েট লস হবে, ওয়েট লস, মাসেল ওয়েস্টিং, মাসেল ওয়েস্টিং হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা একটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের এই জিনিসগুলো দেখতে পাবো: ডিহাইড্রেশন, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, উইকনেস, পেটিক, লেথার্জিক, ওয়েট লস, মাসেল ওয়েস্টিং। ওকে, আচ্ছা, তো এগুলো তো পাইলাম আমরা, ঠিক আছে। এখন এই যে ফ্রুটি অর্ডার, ঠিক আছে, এটা আসছে কোথেকে? এসিটুন থেকে। কিন্তু এখানে যে বিটা হাইড্রোক্সি বিউটাইরিক অ্যাসিড আছে, এটা হচ্ছে একটা কি মেটাবলিক অ্যাসিড, ঠিক আছে, মেটাবলিক অ্যাসিড। মেটাবলিক অ্যাসিড মানে কি? এটা আমার বডির বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া অ্যাসিড। তো মেটাবলিক অ্যাসিড যখন বেড়ে যাবে, তখন এটাকে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। এটাকে অনেক সময় ডায়াবেটিক মেটাবলিক অ্যাসিডোসিসও বলে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ডায়াবেটিসের যে মেটাবলিক অ্যাসিডোসিস পাই, এটার কি কি ফিচার নিয়ে আমরা পেশেন্টকে দেখব। তো এই যে এখানে আমরা এতগুলা কমপ্লিকেশন বা বললাম, সাইন সিমটম বললাম, এর মধ্যে সবচেয়ে সিভিয়ার হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝাইতে পারছি? এটা হচ্ছে সবচেয়ে সিভিয়ার, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ডেথ ইন ডায়াবেটিস টাইপ 1 মেলাইটাস। ওকে, তাহলে আমাদের প্রথম একদম শুরুতেই যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পেশেন্টের কোনো মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে কিনা। আগে মেটাবলিক অ্যাসিডোসিসকে কারেক্ট করতে হবে, এরপর আমরা ভাই এই জিনিসগুলো দেখব, ঠিক আছে। তো তাইলে আমরা কি দেখে বুঝবো একটা পেশেন্টের যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে কিনা? প্রথমত হচ্ছে তার র্যাপিড ডিপ ব্রিদিং থাকবে, ঠিক আছে। এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, ওই বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয় কাসমোল ব্রিদিং। আচ্ছা, বার্ন মনে হয় ঠিক হয় নাই, কাসমোল ব্রিদিং। আচ্ছা, তো এটাকে বলা হয় কাসমোল ব্রিদিং, মানে এখানে কি হবে? র্যাপিড অ্যান্ড ডিপ ব্রিদিং হবে। পেশেন্ট ডিপলি ইনহেল করবে, এক্সহেল করবে, বাট র্যাপিডলি করবে, ঠিক আছে। এখন কেন করতেছে? কারণ মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা জানি কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিসে বাইকার্বনেট লেভেল কমে যায়। তো আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম ব্লাডের পিএইচ মেনটেন করার ক্ষেত্রে, ছোটো করে লিখতেছি নোট, পিএইচ SO3 কনসেন্ট্রেশন বাইকার্বনেট কনসেন্ট্রেশন ডিভাইড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তো এখন যখন আমাদের বাইকার্বনেট কমে যায়, ঠিক আছে, আমার রেশিওটা ঠিক করার জন্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটাও কমাইতে হবে। তো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কমানোর জন্য আমাদের রেসপিরেটরি সেন্টার যেগুলো আছে মেডুলা অ্যান্ড পন্সে, সেগুলো অ্যাক্টিভ হয়ে র্যাপিড অ্যান্ড ডিপ ব্রিদিং হয়, ঠিক আছে, যেন কার্বন ডাইঅক্সাইড কমে গিয়ে পিএইচটাকে নর্মালাইজড করতে পারে অথবা নর্মাল রেঞ্জে নিয়ে আসতে পারে। তো এই ধরনের ব্রিদিংকে আমরা বলবো কাসমোল ব্রিদিং। এবং এরকম ব্রিদিং করলে সাথে সাথে আমরা পেশেন্টের কাছে গেলে ফ্রুটি অর্ডার পাবো। কেমন অর্ডার পাবো? তাইলে কাসমোল ব্রিদিং, ফ্রুটি অর্ডার, আর সাথে হচ্ছে কিছু অ্যাবডোমিনাল কজ থাকবে। অ্যাবডোমিনাল কজ যেমন হচ্ছে নশিয়া থাকবে,
ভমিটিং থাকবে, অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন থাকবে। আচ্ছা, তাইলে আমরা বেশ কয়েকটা জিনিস শিখলাম। কী শিখলাম আমরা? প্যাথোজেনেসিস থেকেই কিন্তু আমরা সব শিখছি। ওকে, আচ্ছা, তাইলে আমরা দেখলাম যে কেমনে ডিহাইড্রেশন হয়, কেমনে পলিউরিয়া হয়, কেমনে পলিডিপসিয়া হয়, কেমনে পলিফেজিয়া হয়, কেমনে উইকনেস, পেটিক, লেথার্জি হয়, ওয়েট লস কেমনে হচ্ছে, মাসেল ওয়েস্টিং কীভাবে হচ্ছে, আর হচ্ছে কাসমোল ব্রিদিং কীভাবে আসতেছে, ফ্রুটি অর্ডার কীভাবে হচ্ছে, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন কীভাবে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য। আর যেটা বলছি, রেড ফ্ল্যাগ হচ্ছে ডায়াবেটিক মেটাবলিক অ্যাসিডোসিস। আমাদের সবার আগে মেটাবলিক অ্যাসিডোসিসকে কারেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ম্যানেজমেন্টগুলো নেক্সট ক্লাসে পড়বো। জাস্ট আপাতত আমরা থিওরিটিক্যাল পড়াশোনা করি। আচ্ছা, তাইলে গেল আমরা বেশ কিছু সাইন সিমটম পাইলাম। এখন আমরা এই সবগুলোকে একসাথে লিখবো সাইন সিমটম হিসেবে, ঠিক আছে? তাইলে সাইন সিমটম আমরা প্রথমে কি পাইলাম একটু আগে? প্রথমে হচ্ছে পলিউরিয়া থাকবে, 2 নম্বর হচ্ছে পলিফেজিয়া, পলিডিপসিয়া, ডিহাইড্রেশন, মাসেল ফেটিক, muscle wasting, weight loss, nausea, vomiting, abdominal pain, ফ্রুটি অর্ডার থাকবে, ঠিক আছে? তাইলে এগুলো হচ্ছে সবগুলা আমাদের ফাইন্ডিংস বা সাইন সিমটম। আমরা এগুলো পেশেন্টের মধ্যে দেখলেই বুঝতে পারবো মোটামুটি যে না, হয়তো পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে। ওকে, তাহলে আমাদের রেড ফ্ল্যাগ কোনটা বলছি? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসকে আমাদের সবার আগে এটাতে ফোকাস দিতে হবে। আচ্ছা, তাইলে গেল র্যাপিড ডিপ ব্রিদিং হচ্ছে কাসমোল ব্রিদিং। ওকে, তাইলে এখন আসো আমরা কমপ্লিকেশন পড়ব। কমপ্লিকেশনস, আচ্ছা, তো যে কোনো কমপ্লিকেশনসেরই হচ্ছে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে কি ক্রনিক। অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট বলতে আমি যেটা একটু আগে বলছি, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, ঠিক আছে? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হলে আমরা কী কী দেখবো সেটা বলে দিছি। আর ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসতে আমরা পরবর্তীতে একটা লেকচার নিব, সমস্যা নাই। এটা বিশাল বড় একটা কনসেপ্ট, সো এটার একটা ক্লাস লাগবে। জাস্ট আমরা বুঝে নিব যে এখানে হচ্ছে কাসমোল ব্রিদিং থাকবে, নশিয়া থাকবে, ভমিটিং থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, আর হচ্ছে প্রোটি অর্ডার থাকবে, ঠিক আছে? আর পেশেন্ট হচ্ছে ইরিটেবল থাকবে, অনেক সময় দেখা যাবে কনসিয়াসনেস হারাই যাচ্ছে, আনকনসিয়াস হয়ে পড়তেছে পেশেন্ট, ঠিক আছে? মানে মেন্টাল ইরিটেশন থাকবে। তো এগুলো দেখে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস মোটামুটি ডায়াগনোস করতে পারি। আর ক্রনিক কমপ্লিকেশনস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার আর একটা হচ্ছে কি ম্যাক্রোভাস্কুলার। হচ্ছে মাইক্রোভাস্কুলার, একটা হচ্ছে
ম্যাক্রোভাস্কুলার। আচ্ছা, ম্যাক্রোভাস্কুলারের মধ্যে কি আছে? যেমন হচ্ছে হার্টের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার, ডিসঅর্ডার থাকতে পারে, যেমন হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, যেমন হচ্ছে কি হার্ট ফেলিউর, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর হতে পারে, ঠিক আছে। হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডার, ভাস্কুলার ডিসঅর্ডার, ঠিক আছে। যেমন পেরিফেরাল ভাস্কুলার ডিসঅর্ডার কি হতে পারে? গ্যাংগ্রিন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, অথবা হচ্ছে ফুড আলসার হতে পারে। ফুড আলসার হতে পারে, ঠিক আছে। গ্যাংগ্রিন হতে পারে। গ্যাংগ্রিন আবার দুই প্রকার, ওয়েট গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিন, ঠিক আছে। তো যাই হোক, ডায়াবেটিক ফুড হতে পারে, এগুলোকে একসাথে বলা হয় ডায়াবেটিক ফুড, ঠিক আছে। এরপর হচ্ছে সেরেব্রোভাস্কুলার ডিসঅর্ডার হতে পারে, ডিসঅর্ডার হতে পারে, যেমন হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এখন আসলে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি আমরা সবাই জানি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, আর হচ্ছে পেরিফেরাল এটা কিন্তু পেরিফেরাল বলতে হবে, কেমন? এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সোয়ান সেলকে অ্যাটাক করে, যার কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর সোয়ান সেল হচ্ছে ইয়াতে থাকে না, সিএনএসে থাকে না। ওকে, তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথি যেমন হচ্ছে পায়ের, মেইনলি আগে পায়ে হয়, পায়ের সেন্সেশন লস হবে, ঠিক আছে। আর রেটিনোপ্যাথিতে হচ্ছে ব্লারিং অফ ভিশন হবে। নেফ্রোপ্যাথিতে হচ্ছে আমরা বলতে পারি সিকেডি হইতে পারে, মানে গ্লোমের ডায়াবেটিক গ্লোমেরুলাফ্রাইটিস হইতে পারে, ঠিক আছে। তো এই কমপ্লিকেশনসগুলো নর্মালি হয়ে থাকে। এই কমপ্লিকেশনসগুলো হইলে আমরা ফার্দার কিছু ডায়াগনোস করা অথবা রুটিন এক্সামিনেশন করার মাধ্যমে মোটামুটি আরও এনশিওর হইতে পারি যে এখানে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 আছে, ঠিক আছে। আর আরেকটা কয়েকটা কমন জিনিস মনে রাখি, ডায়াবেটিক পেশেন্ট অলওয়েজ ইমিউনো কম্প্রোমাইজড, ডায়াবেটিক পেশেন্ট অলওয়েজ ইমিউনো কম্প্রোমাইজড, ঠিক আছে। কেন ইমিউনো কম্প্রোমাইজড? কারণ ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট যারা আছে তাদের গ্লুকোজ লেভেল বেড়ে থাকে, ব্লাডে হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে, এবং এই হাইপারগ্লাইসেমিয়ার কারণে নিউট্রোফিলগুলো প্রপার ফাংশনিং করতে পারে না। নিউট্রোফিল প্রপার ফাংশনিং করতে না পারার কারণে ইনফ্লামেশনটা রিজলভ হয় না, অথবা ইনফ্লামেশনটাকে কী করতে পারে না, ভালো মতো রেগুলেট করতে পারে না, যার কারণে কী হয়, পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড থাকে, ঠিক আছে। দেখা যায় কি রিকারেন্ট ইনফেকশন হচ্ছে। আর আমরা যদি তাকাই তাইলে পেশেন্টদের ক্ষেত্রে দেখবো ফাঙ্গাল ইনফেকশন হয়, যেমন হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে। এগুলো অপরচুনিস্টিক প্যাথোজেন্স। তো ক্যান্ডিডিয়াসিস হইতে পারে, ওরাল থ্রাশ হয়, ক্যান্ডিডিয়াসের কারণে ভ্যাজাইনাল থ্রাশ হয়, ঠিক আছে। আর হচ্ছে যেমন টিনিয়া ইনফেকশন হয়, টিনিয়া পেডিস সব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলা মাথায় রাখবো। আচ্ছা, তাইলে এখন কমপ্লিকেশন গেল, এরপর আসো প্রগনোসিস। আচ্ছা, তো এখন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা আছে, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3।
এখন এই স্টেজগুলোতে কি হয়, ফার্স্ট স্টেজে অটো, তিনটা জিনিস থাকে, অটো ইমিউনিটি থাকবে, দেন হচ্ছে পেশেন্ট নর্মোগ্লাইসেমিক থাকবে, আর 3 নাম্বার ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট প্রি ডায়াবেটিক থাকবে অথবা প্রি সিমপ্টোমেটিক। আর স্টেজ 2-তে কি হবে, পেশেন্টের অটো ইমিউনিটি থাকবে, পেশেন্ট ডিসগ্লাইসেমিক থাকবে, মানে গ্লাইসেমিক কন্ট্রোল হারাই ফেলবে, আর প্রি সিমপ্টোমেটিক থাকবে। আর স্টেজ 3-তে কি হয়, পেশেন্টের অটো ইমিউনিটি থাকবে, পেশেন্ট ডিসগ্লাইসেমিক থাকবে, অ্যান্ড সিমপ্টোমেটিক থাকবে, সিমপ্টম দেখা দিবে। ওকে। আর স্টেজ 1-এর ক্ষেত্রে মোটামুটি বলা যায় 5 বছরের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করার সম্ভাবনা 50%। আর এক্ষেত্রে 5 বছরের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করার সম্ভাবনা 75%, আর এখানে তো 100%। ঠিক আছে। আর যখন পেশেন্ট স্টেজ 3-তে যায় তখনই কিন্তু আমাদের কাছে আসে। আমাদের কাছে কখন আসে? স্টেজ 3-তে। এবং এক্ষেত্রে 90% অফ বিটা সেল ডেস্ট্রয়েড হয়। ঠিক আছে, ডেস্ট্রয়েড থাকে, ইনসুলিন টোটালি থাকে না, এই জন্য আমাদের কী দিতে হয়? ইনসুলিন দিতে হয়। আচ্ছা, ইনসুলিন যে দিতে হয়, কোন ধরনের ইনসুলিন দিই, কী কী মেডিকেশন দিই, আমরা এগুলো নিয়ে পরে প্র্যাকটিক্যাল কনসেপ্টগুলো যখন পড়বো তখন আলোচনা করব। তবে ইনসুলিন দিতে হয়, যার জন্য এটাকে অনেক সময় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসও বলে। ঠিক আছে, এই জন্য অনেক সময় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসও বলে থাকে। তাহলে আমরা পড়লাম স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3-তে কী হয়? স্টেজ 1-এ অটোইমিউনিটি থাকে, নর্মোগ্লাইসেমিক থাকে, প্রিসিমটোমেটিক, আর এগুলোতে ডিসগ্লাইসেমিক, আর হচ্ছে লাস্টে স্টেজে সিমটোমেটিক থাকে। এবং এই স্টেজে পেশেন্ট আমাদের কাছে আসে মেইনলি হচ্ছে কী নিয়ে? এই ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে। ঠিক আছে, অথবা ডায়াবেটিক মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে। ওকে ওকে আচ্ছা, তো এই হচ্ছে আজকের পড়াশোনা। আমরা নেক্সট ক্লাসে এটার ম্যানেজমেন্ট পড়বো, থিওরিটিক প্র্যাকটিক্যাল বেসড ম্যানেজমেন্ট পড়বো। আচ্ছা, তো এখন দেখো আমরা এতক্ষণ যা পড়লাম এখানে মিলে কিনা। বলছি এটা হচ্ছে 5 থেকে 15 বছরে হয়, সে 12 বছর, একটা মিলল। দেন ফিমেইলে সবচেয়ে বেশি হয়, ফিমেল। এরপরে হচ্ছে এক্সেসিভ থার্স্ট, এরপর হচ্ছে ইউরিনেশন, ওয়েট লস হচ্ছে, অ্যাপেটাইট আছে, তারপর হচ্ছে নশিয়া আছে, ভমিটিং আছে, অ্যাবডোমিনাল পেইন আছে। ঠিক আছে, আর লেথার্জি আছে, ডিহাইড্রেশন আছে। তো আমরা সব কিছুর মিল পাইলাম। তো আমরা কনফার্ম করতে পারি এটা হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1। ওকে, তাহলে আজকে এইটুকুই থাক, অনেক লেন্দি হয়ে গেল ক্লাস। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল বেস ম্যানেজমেন্ট করব। সো আল্লাহ হাফেজ আজকের জন্য।